আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে বাসার কাছে খুব সুন্দর একটা জায়গা আছে, ওখানে যাব। ওই জায়গাটার নাম হচ্ছে বেলেম, আর ওই জায়গাটা আপনাদেরকে দেখাবো। আর তার আগে যে রাস্তার পেছনে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এখান থেকে রাস্তাটা ঢালু, তো একদম নদীটা দেখা যায়। লিসবনের সামারে দুই সাইডে খুব সুন্দর হচ্ছে এই ফুলগুলো কী গাছ আমি জানি না, যে পেছনে বেগুনি কালারের কিছু ফুল আছে। তো রাস্তার দুই ধারে এই বেগুনি পার্পল কালারের ফুলগুলা খুব সুন্দর লাগে, দূরে নদীটা দেখা যায়। তো ব্লগটা শুরু করলাম এই জায়গা থেকে, কারণ এই লোকেশনটা আমার অনেক বেশি প্রিয়। এখন দাঁড়িয়ে আছে হচ্ছে জেরোনিমাস মনেস্টারির সামনে। এই জায়গাটা হচ্ছে ভাস্কো দা গামার কবর কিন্তু এখানেই রয়েছে। হ্যাঁ, ভাস্কো দা গামার সেমেটারি আর কি, যেহেতু খ্রিস্টান ছিল। ভাস্কো দা গামাকে যারা চেনেন না, উনি হচ্ছেন প্রথম ইউরোপিয়ান ট্রাভেলার যিনি হচ্ছে ইন্ডিয়াতে গিয়েছিলেন। তো এটার ভেতরটা অনেক সুন্দর। এখানে একটা চার্চ রয়েছে, আমি এখন চার্চের ভেতরে যাব এবং আপনাদেরকে দেখাবো। পর্তুগিজ গথিক ম্যানোলাইন আর্কিটেকচারের পারফেক্ট উদাহরণ হলো এই জেরোনিমাস মনেস্টারি। 1501 সালে নির্মিত হয়েছিল এই বিখ্যাত মনেস্টারি। এর কনস্ট্রাকশনের খরচ জুগিয়েছিল তৎকালীন পর্তুগিজ ইন্ডিয়ান সেনাবাহিনী। জগৎ বিখ্যাত পর্তুগিজ এক্সপ্লোরার বা পরিব্রাজক ভাস্কো দা গামা এবং তৎকালীন বিখ্যাত কবি লুইস দি ক্যামিওসের দেহাবশেষ এখানেই সংরক্ষিত। এছাড়াও দুজন পর্তুগিজ রাজা, প্রথম ম্যানুয়েল ও তৃতীয় জনের কবরও এখানেই সংরক্ষিত রাখা হয়েছে। 1983 সালে এই মনেস্টারি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়। ভাস্কো ডা গামা যখন তার প্রথম এক্সপেডিশনে গিয়েছিলেন, রওনা দেওয়ার ঠিক আগ মুহূর্তে শেষ প্রার্থনা পর্ব এখানেই সেরে নিয়েছিলেন। এই মনেস্টারির প্রধান কাজ ছিল মৃত রাজাদের বিদেহী আত্মার মুক্তি কামনা করা এবং কোনো পর্তুগিজ পরিব্রাজক যখন পানিপথে নতুন নতুন দেশ খোঁজার অভিযানে বের হতেন, তাদের জন্য প্রার্থনা করা। কোনো ধর্মীয় এরকম কোনো প্লেসে গেলে এমনিতেই মনটা অনেক নরম হয়ে যায়। যেমন খুব সুন্দর কোনো মসজিদে গেলে যে ফিলটা হয়, ঠিক এক্স্যাক্ট সেম ফিলিংটা আমি যখন চার্চের ভেতরে ছিলাম ওরকমই লাগছিল। কারণ এত বিশাল, এত সুন্দর কাজ করা, এত পুরানো একটা স্ট্রাকচার। আর এটার ভেতরে যখন, আমি ঠিক জানি না, খ্রিস্টান ধর্মের মানুষই বলতে পারবে যে কোরাস টাইপের যেটা গাছ ছিল কোনো একটা অকেশনে বা কিছুতে, আজকে সানডে যেহেতু, তো খুব সুন্দর একটা অনুভূতি কাজ করছিল তখন। তো ভালো লেগেছে, ভীষণ সুন্দর একটা জায়গা। মনেস্টারিকে রেখে আমরা এখন এই মনেস্টারির ঠিক অপোজিটে খুব সুন্দর একটা পার্ক আছে, ওই পার্কে যাব আর এই পার্কটা আপনাদেরকে একটু ঘুরে দেখাবো। বাই দ্য ওয়ে, এই জায়গাটাই হচ্ছে বেলেম। বেলেম জায়গাটা খুব সুন্দর, মানে অনেক সুন্দর করে গোছানো, সাজানো, পুরানো আর্কিওলজিক্যাল জিনিস রয়েছে এখানে। খুব সুন্দর একটা পার্ক রয়েছে এখানে, চাইলে কিন্তু অনেক লম্বা সময় টাইম স্পেন্ড করা যায়। আমরা এখন আরেক পাশে চলে এসেছি। আমরা এখন যাব হচ্ছে একটা বিশেষ মনুমেন্ট দেখতে, ওটার নাম হচ্ছে পাদ্রাও দস ডেসকোব্রিমেন্টস। আমার ঠিক পেছনেই দেখা যাচ্ছে এখান থেকে, আমি জানি না ক্যামেরা এখন দেখা যাচ্ছে কিনা। আমরা এখন ওখানে যাব, এরপরে এই খুব পপুলার মনুমেন্টটা আপনাদেরকে দেখাবো। ঠিক পেছনের এই মনুমেন্টটার কথাই আমি বলছিলাম তখন। এই মনুমেন্টটা আমি জানি না ক্যামেরায় মনে হয় অতটা বড় দেখা যাচ্ছে না, কিন্তু মানে এটা সাইজ কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর। এটার গায়ে যে স্কাল্পচারগুলো করা রয়েছে এত ডিটেল, তো এটার হিস্ট্রি আমি একটু পরে আপনাদেরকে জানাবো। কিন্তু এই মনুমেন্টটা কিন্তু দেখার মতো একটা জায়গা, অনেক সুন্দর।
মনুমেন্ট অফ ডিসকভারিজ হল টাগুস নদীর উত্তর তীরে অবস্থিত একটা বিখ্যাত মনুমেন্ট। 1500 সালের শুরু থেকেই পর্তুগাল পৃথিবীর বুকে একটা শক্তিশালী জাতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা শুরু করে, যেটাকে এজ অফ ডিসকভারি বলে। এই জায়গাটির বিশেষত্ব হল শত বছর আগে সব পর্তুগিজ বণিকদের জাহাজগুলো বিভিন্ন দেশে বাণিজ্যিক উদ্দেশ্যে এখান থেকেই ছেড়ে যেত। আর এই ব্যাপারটাকে স্মরণীয় করে রাখতেই 1960 সালে এখানে এই মনুমেন্টটা তৈরি করা হয়। এই মনুমেন্টের সামনে ফ্লোরে একটা বিশাল আকৃতির কম্পাস ও ম্যাপ খোদাই করা আছে, যেটা 3টি ভিন্ন রঙের লাইমস্টোন দিয়ে বানানো। তৎকালীন সাউথ আফ্রিকান সরকার পর্তুগালকে এটি উপহার হিসেবে দিয়েছিল। নদীর ঠিক সাথেই এই মনুমেন্টটা ভীষণ জনপ্রিয় পর্যটন আকর্ষণ। আমরা এখন যাইতেছি হচ্ছে বেলেম টাওয়ারে, যেটার আরেকটা নাম হচ্ছে দ্য টাওয়ার অফ সেন্ট ভিনসেন্ট। এই টাওয়ারটা কিন্তু অনেক পুরানো, সেই 1600 সালের। এই টাওয়ারের মানে প্রধান উদ্দেশ্য যেটা ছিল যে এই জায়গাতে যত পর্তুগিজ এক্সপ্লোরার যারা ছিলেন তারা কিন্তু যখন তাদের জাহাজে উঠতেন, এখান থেকে জাহাজে উঠতেন, এবং তারা যখন আবার মানে এই পর্তুগালে যখন আবার আসতেন, তারা এখান থেকেই কিন্তু আবার ঢুকতেন পর্তুগাল শহরে। তো এটা হচ্ছে অনেক পপুলার, অনেক পরিচিত একটা জায়গা এবং ট্যুরিস্ট অ্যাট্রাকশন একটা, সবসময় প্রচুর ট্যুরিস্ট লেগেই থাকে। তো চলুন আমরা একটু ওখান থেকে ঘুরে আসি। আমার পেছনে এটাই হচ্ছে বেলেম টাওয়ার। আসলে 450 বছর পুরানো একটা স্ট্রাকচারের সামনে দাঁড়াতে এমনিই আসলে অনেক ভালো লাগে। আর আমার কেন জানি পুরানো জিনিসের প্রতি ভীষণ একটা অ্যাট্রাকশন কাজ করে সব সময়। আমার মানে পুরানো স্থাপত্যের প্রতি সবসময় একটা সফট কর্নার ছিল। তো আমি এই জন্য কখনও মানে সুযোগ পেলে মিস করি না এই ধরনের জিনিস দেখার। তো এটা খুব সুন্দর। অন্যান্য সময় আজকে ছিল মানডে, বাট গতকালকে আসলে দেখা যায় পুরাটা জায়গা আসলে একদম ট্যুরিস্টে ভরে আছে। এখনও আসলে অনেক রাত হয়ে গেছে, রাত না সন্ধ্যা হয়ে গেছে, 7:30 বাজে। এখানে সন্ধ্যা হতে অনেক দেরি হয়, এই জন্য বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, খুব সুন্দর একটা লোকেশন, আসতে অবশ্যই ভুলবেন না। বেলেম টাওয়ার বা দ্য টাওয়ার অফ সেন্ট ভিনসেন্ট হল 16 শতকে নির্মিত একটি দুর্গ, যা মূলত পর্তুগিজ পরিব্রাজকদের সমুদ্র যাত্রার প্রধান স্থান হিসেবে ব্যবহৃত হতো। এই টাওয়ার প্রাথমিক আধুনিক ইউরোপে পর্তুগালের সামুদ্রিক এবং ঔপনিবেশিক শক্তির প্রতীক। কাঠামোটি লিওস চুনাপাথর থেকে তৈরি করা হয়েছিল এবং এটি একটি বুরুজ এবং একটি 100 ফুট 4 তলা টাওয়ারের সমন্বয়ে গঠিত। 1755 সালে লিসবনের ভূমিকম্পে নদীর গতিপথ পরিবর্তন হওয়ায় টাগুস নদীর একদম তীর ঘেঁষে নির্মিত মনে হলেও সেই সময় টাওয়ারটি টাগুস নদীর একটি ছোট্ট দ্বীপে নির্মিত হয়েছিল। পানিপথে যে কোনো ধরনের আক্রমণ থেকে শহর রক্ষণাবেক্ষণ করাই ছিল এই দুর্গের প্রধান দায়িত্ব। একটা ফোর্ট ছিল, সেই ফোর্টের রক্ষণাবেক্ষণের জন্য বা ফোর্ট যদি শত্রুর আক্রমণ থেকে ফোর্টকে রক্ষা করার জন্য যে কামানগুলো ইউজ করা হতো, যে কামানগুলো ব্যবহার করা হতো, সেগুলো কিন্তু এখানে ওরা সাজিয়ে রেখেছে। তো ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল পুরানো জিনিসগুলো। লাস্ট যে জায়গাটাতে যাব, এটা হচ্ছে সবচেয়ে স্পেশাল এবং আমার সবচেয়ে প্রিয়। এটা হচ্ছে 187 বছর পুরানো একটা ডেজার্ট শপ। বাদে পর্তুগালের ন্যাশনাল ডেজার্টের নাম হচ্ছে প্যাস্টেল দে নাতা। খুবই মজার একটা ডেজার্ট, খুব সিম্পল, খুব কমপ্লিকেটেড কিছু না। তো এই দোকানটা 187 বছর ধরে পর্তুগালের এই ন্যাশনাল ডেজার্ট সেল করতেছে, এবং এই দোকানটা এতই পপুলার যে সবাই মানে সারা ওয়ার্ল্ড থেকে, বিভিন্ন দেশ থেকে, ইউরোপ থেকে, নর্থ আমেরিকা থেকে যারাই লিসবনে পর্তুগালে ঘুরতে আসে, তারাই কিন্তু এই ডেজার্ট শপে অবশ্যই আসে এবং এই ডেজার্ট শপের সামনে দাঁড়িয়ে প্যাস্টেল দে নাতা হাতে নিয়ে ছবি তোলে। তা আমরা এখন ওখানে যাব, ওখান থেকে প্যাস্টেল দে নাতা অর্ডার করব এবং সেই জিনিসটা আপনাদেরকে দেখাবো যে আসলে এদের এই ন্যাশনাল ডেজার্ট এবং 187 বছর ধরে যে এই দোকানটা বিক্রি করতেছে এই জিনিসটা, সেটা আসলে খেতে কেমন। চলুন আমরা ঘুরে আসি 187 বছর পুরানো একটা দোকান থেকে। জেরোনিমাস মনাস্টারির একদম কাছেই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই 187 বছর পুরানো পেস্ট্রি শপ প্যাস্টেল দে বেলেম। 1820 সালের লিবারেল রেভলিউশনের ফলে প্রচুর পর্তুগিজ যাজক তাদের চাকরি হারান। বেঁচে থাকার তাগিদে মনাস্ট্রি থেকে কেউ একজন এই দোকানে কিছু পেস্ট্রি বিক্রির জন্য নিয়ে আসেন এবং নাম দেন পেস্টেস দে বেলেম।
সেই সময়ে বেলেম এলাকাটি লিসবন শহর থেকে অনেক দূরে ছিল এবং শুধুমাত্র স্টিমবোটে করেই এখানে যাতায়াত করা যেত। জেরোনিমাস মনাস্ট্রি এবং বেলেম টাওয়ারের অসাম্প্রদায়িকতা প্রচুর পর্যটকদের আকৃষ্ট করত এবং ফলস্বরূপ খুব দ্রুত জনপ্রিয়তা পেয়ে যায় এই দোকানটি। সে 1837 সাল থেকেই দোকানটি অন্যান্য পেস্ট্রির সাথে পর্তুগালের ন্যাশনাল ডেজার্ট প্যাস্টেল দে নাতা বিক্রি করে আসছে। দোকানটি এতই জনপ্রিয় যে বছরে 365 দিন এখানে ভিড় লেগেই থাকে। বাই দ্য ওয়ে, এটাই হচ্ছে প্যাস্টেল দে নাতা। এটা হচ্ছে পর্তুগালের ন্যাশনাল ডেজার্ট। আমি আপনাদেরকে যদি বোঝাতে চাই যে জিনিসটা আসলে কিরকম, তাহলে সবচেয়ে সহজে বোঝানোর জন্য যে এক্সাম্পল ইউজ করতে পারি, যে এটার যে সাইডের যে পোর্শনটা, এটা হচ্ছে আমরা ছোটবেলায় যে প্যাটিস খেতাম সেই প্যাটিসের মতো খুব পাতলা ক্রিস্পি, আর ভেতরের এই পার্টটা এইটা হচ্ছে আমাদের পরিচিত খাবারের মধ্যে পুডিংয়ের সাথে অনেক মিলে। ইংলিশে সহজে বোঝাতে গেলে এটা কিন্তু কাস্টার্ড টার্ট আর কি। মাঝখানটা হচ্ছে পুডিংয়ের মতো কিন্তু আরেকটু নরম, আরেকটু গুঁড়ি। বাই দ্য ওয়ে, এটা খাওয়ার একটা স্পেশাল ধরন রয়েছে এখানে। অন্য জায়গায় প্যাস্টেল দে নাতা খেলে আপনি এটা পাবেন না, কিন্তু এখানে আসলে সেটা পাবেন, যেখানে আরও দুটো ইনগ্রিডিয়েন্ট দেয় এরা। আর সেটা হচ্ছে আইসিং সুগার আর সিনামন, মানে দারুচিনি। অ্যাডিশনাল যে দুইটা আইটেম এরা সার্ভ করে থাকে, সেই দুইটা আইটেম হচ্ছে আমি উপরে দিয়ে নিয়েছি। এখন চলুন এটা টেস্ট করার পালা। পর্তুগালে যেহেতু প্যাস্টেল দে নাতা হচ্ছে পর্তুগালের ন্যাশনাল ডেজার্ট, আপনি প্রত্যেকটা গলিতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সুপার শপে, প্রত্যেকটা বেকারিতে, সব জায়গায় আপনি প্যাস্টেল দে নাতা পাবেন। কিন্তু এই 187 বছরের পুরানো প্যাস্টেল দে নাতা খেতে কেমন সেটা আসলে আমারও জানার অনেক ইচ্ছা ছিল, অনেক শখ ছিল। তো ফাইনালি আজকে আমি এখানে বসে খেতে পারছি, এটা অনেক বড় একটা ব্যাপার। এখানে ভেতরে মানে বাইরেই আসলে লাইন পাওয়া যায় না, ভেতরে বসা তো অনেক দূরের কথা। তো ফাইনালি পেয়েছি, অ্যান্ড লেটস ট্রাই দিস। অন্য জায়গার সাথে তফাৎ হচ্ছে যে এটা রেসিপি তো একই, কিন্তু এটা না অনেকটা সহজ ভাষায় বোঝাতে গেলে, যে ধরেন পরোটা একটা আর ঘিয়ে ভাজা পরোটা একটা, যেরকম তফাৎ এটা হচ্ছে অনেকটা ওরকম, যেটা আরেকটু রিচ এবং খেলে মনে হচ্ছে কি যে একটু দামি ভালো কিছু খাচ্ছে। তো এত কষ্ট করে এখানে আসাটা আসলে সার্থক। ইটস এ গুড ওয়ান। আমি সবসময় বিশ্বাস করি যে ইতিহাসকে আটকে রাখার সবচেয়ে সুন্দর মাধ্যম হচ্ছে খাবার। এই 187 বছর পুরানো স্টাবলিশমেন্টে বসে 187 বছর পুরানো প্যাস্টেল দে নাতা খেতে খেতে আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন।